আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে, যে অর্থাৎ আজকে 7ই আগস্ট, আজকে যে সারাদিন ধরে যে ডিএ মামলা শুনানি চললো, তার সর্বশেষ কি আপডেট উঠে এসেছে তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকে এই প্রতিবেদনে। তাই যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান, এবং বিশেষ করে ডিএ সংক্রান্ত। কারণ আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে রয়েছি ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। যাই হোক, আজকে আপডেটটি দিতে একটু দেরি হয়ে গেল, তবে আজকে জানাবো যে আদালতে কি কি ঘটনা ঘটলো, কারণ অনেকেই এই বিষয়ে অবগত নন। আপনারা অনেকেই আজকে কি ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিতভাবে আলোচনা করব এই প্রতিবেদনে। মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা কিন্তু চরমে, অর্থাৎ তুঙ্গে। হবেই না কেন, আমার সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছে যে আজকের কি আপডেট উঠে এলো ডিএ সংক্রান্ত মামলার। আজ আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে, আর যেখানে কর্মচারী সংগঠন এবং রাজ্য সরকার নিজ নিজ পক্ষে জোরালো সওয়াল কিন্তু করেছে প্রত্যেকেই। আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই সর্বশেষ পরিস্থিতি কি চলেছে বা কোন দিকে গতি প্রকৃতি এগোচ্ছে ডিএ মামলা শুনানির বিস্তারিত বিবরণ আজকে জানবো এই প্রতিবেদনে। আদালতে কর্মচারীদের সংগঠনগুলির পক্ষে ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন তাদের বক্তব্য তুলে ধরে, এবং অন্যদিকে রাজ্য সরকারও তাদের অবস্থান কিন্তু স্পষ্ট করে। ইউনিটি ফোরামের পক্ষ থেকে যে বক্তব্যগুলো উঠে এসেছে আজকে বিস্তারিত আলোচনা করছি। ইউনিটি ফোরামের পক্ষ থেকে করুণা ম্যাডাম বক্তব্য শুরু করেন, এবং তিনি মূলত কতগুলি বিষয়ের উপরে বিশেষভাবে গুরুত্ব কিন্তু আলোকপাত করেন। তার মধ্যে এআইসিপিআইয়ের একটি উৎস, তিনি সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচকের উৎস এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা কিন্তু করেন। কেরালা মডেল, তিনি বলেন যে কেরালার সিপিআই ব্যবস্থা এআইসিপিআই থেকেও কিন্তু উন্নত। পে কমিশন সুপারিশ, তিনি জোর দিয়ে বলেন যে রাজ্য সরকার একবার পে কমিশনের সুপারিশ মেনে নিলে তা কার্যকর করতে বাধ্য, বিশেষ করে ডিএ সংক্রান্ত নিয়মগুলি মানা আবশ্যক। বৈষম্যের অভিযোগ, তিনি দিল্লি এবং চেন্নাইয়ের বঙ্গভবনে যুব আবাসে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বৈষম্যের অভিযোগ তোলেন, এবং এই বিষয়ে আরটিআই থেকে প্রাপ্ত তথ্য আদালতে পেশ করেন। কনফেডারেশনের বক্তব্য কী ছিল? কনফেডারেশনের পক্ষ থেকে আইনজীবীদের বক্তব্য রাখেন। তার মূল বিষয়বস্তুগুলো কী ছিল না, ডিএর গুরুত্ব। তিনি বলেন যে ডিএ বেতনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ প্রতি মাসে গ্রাহক মূল্য সূচক পরিবর্তিত হয়। বকেয়া ডিএ মেটানোর দাবি, তিনি বলেন যে কর্মচারীদের বেতন স্থির থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, আর এই জন্য তাই বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া উচিত। রাজ্যের আর্থিক সংকটের কথা বলছেন না, তিনি রাজ্যের আর্থিক সংকটের দাবিকে ভিত্তিহীন বলে মনে করেন। রাজ্য যেটা যুক্তি দেখাচ্ছে যে আর্থিক অনটন চলছে, রাজ্য সরকারের কোষাগার শূন্য রয়েছে, সেক্ষেত্রে এই যে যুক্তি খাড়া করছে রাজ্য সরকার, সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। রাজ্য সরকারের বক্তব্য অপরপক্ষে কি কি রয়েছে, আজকের কি বক্তব্য উঠে এসেছে না, রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে তাদের নীতি রোপা 2009-এর সাথে যুক্ত এবং এটি পরিবর্তনশীল। তারা স্বীকার করে যে রোপা 2009 সময়কালে, অর্থাৎ 2006 থেকে 2014 ডিএ দেওয়া হয়েছিল, যা শূন্য ডিএ দাবিকে খণ্ডন করে। বিচারপতি যখন 2014 থেকে 2018 সালে বকেয়া এবং রোপা 2009-এর অধীনে বকেয়া না থাকার কারণ জানতে চান, তখন রাজ্য সরকার জানায় যে মূল বেতনের উপর ভিত্তি করে ধারণাগত বৃদ্ধি দেওয়া হয়েছে। নোশনাল ইনক্রিমেন্ট, ধারণাগত বৃদ্ধি অর্থাৎ নোশনাল ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। এখনো পর্যন্ত যেটুকু আপডেট আমি পেলাম আপনাদের সকলকে শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখুন বা ভিজিট করুন। আমি পরবর্তী আপডেট যদি পাই অবশ্যই আপনাদের সকলকে শেয়ার করব। আমার কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছে এই ডিএ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। যাই হোক, যে আপডেটটি পেলাম আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।